ভৌতিক ও অলৌকিকের দরবারে শুরুতেই জানাই আপনাদের আমার অনেক অনেক ভালোবাসা। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, আর আপনাদের ভালোবাসায় আমি এবং আমার পরিবারের সকলেই খুব ভালো আছি। আজকে যে ঘটনাটা আপনাদের বলতে যাচ্ছি সেইটা আমার এক চেনা পরিচিত ব্যক্তির কাছ থেকে শোনা। উনি যেমনভাবে বলেছেন আমি আপনাদের ঠিক তেমনভাবেই বলছি। ভাস্কর বাবু এবং বিথি দেবী হলেন স্বামী স্ত্রী। তাদের দুই কন্যা রাগিনী ও রিমি ও এক পুত্র রিক। ভাস্কর বাবুরা বেলঘরিয়াতে থাকতেন। পরে কাজের সূত্রে ভাস্কর বাবু শিলিগুড়ি যান। প্রথম কিছুদিন মেসে থাকেন, তারপর একটি বাড়ি ভাড়া করে পরিবারকেও তার কাছে নিয়ে আসেন। যে বাড়িটি ভাড়া নিয়েছিলেন সেইখানে বাড়িওয়ালা ও তার স্ত্রী থাকতেন। ভাস্কর বাবুরা যেই দিন প্রথম আসলেন সেই দিন বাড়ি ঢোকার আগে বাড়িওয়ালা মানববাবু ও তার স্ত্রী জ্যোতিকা দেবীর সাথে আলাপ করে নমস্কার করে ঘরে প্রবেশ করেন। ভাস্কর বাবুদের বেশ কয়েকদিন ভালোই কাটছিল। একদিন বিথি দেবী ওনার স্বামীকে বললেন, বাড়িতে একটা নারায়ণ পুজো দেব, তুমি গিয়ে মানবদা ও বৌদিকে জানিয়ে এসো। সামনের পূর্ণিমাতে পুজো দেব। ভাস্কর বাবু ওনাদের ঘরে গিয়ে কথাটা বলতেই জ্যোতিকা দেবী ভীষণ রেগে গেলেন। বললেন, না, বাড়িতে কোনো পুজো করা যাবে না। পুজো করে কি হবে? ভাস্কর বাবু বললেন, নতুন বাড়ি তো তাই। জ্যোতিকা দেবী বললেন, মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসুন, আর পুজো দিয়ে বাড়িতে কিছু আনবেন না। ভাস্কর বাবু ঠিক আছে বলে ঘরে চলে আসেন। ঘরে এসে বিথি দেবীকে সব কথা বললে তার একটু রাগই হয়, কিন্তু কিছু করারও নেই। তাই তারা ঠিক করেন পূর্ণিমার দিনে তারা মন্দিরে পুজো দিতে যাবেন। যথারীতি পুজো দিয়ে তারা যখন ফিরছেন তখন জ্যোতিকা দেবী তাদের দেখে বললেন, না করেছিলাম না কিছু নিয়ে আসতে, তাও নিয়ে এলেন? ভাস্কর বাবু বললেন, কিছু না বৌদি, একটু শান্তির জল নিয়ে এসেছি। এই বলে তারা ঘরে ঢুকে যায়। সন্ধ্যের দিকে বিথি দেবী রাগিনীকে দিয়ে জ্যোতিকা দেবীকে প্রসাদ পাঠালে প্রসাদ দেওয়ার সময় রাগিনীর মনে হলো জ্যোতিকা দেবীর দিকে তাকাতেই তার চোখটা কেমন ঘুরে গেল। সে কিছুক্ষণ ওইখানেই দাঁড়িয়েছিল। পরে জ্যোতিকা দেবীর ডাকে সম্বিত ফিরে এলো। বাড়ি ফিরে সে কাউকে কিছু না বলে চোখে জলের ঝাপটা দেয় আর ভাবতে থাকে, এটা কি হলো। এর দুদিন পর ভাস্কর বাবু অফিস থেকে ফেরার সময় রাত্রে জ্যোতিকা দেবীর সাথে দেখা হওয়ার পর মনে হলো তার চোখের মণিটা হঠাৎ যেন ঘুরে গেল। সেও চোখ কচলে ঘরে এসে চোখে ঠান্ডা জল দিয়ে চেয়ারে এসে বসে। রাগিনী দেখে তার বাবার চোখ দুটো লাল হয়ে ফুলে গেছে। এইটা দেখে রাগিনী কিছুটা বুঝতে পেরেছিল, কারণ সে দেখেছিল তার বাবা আসার সময় ওপরে জেঠিমার দিকে তাকিয়েছিল। বিথি দেবী তার স্বামীকে জিজ্ঞাসা করেন, কি হয়েছে? ভাস্কর বাবু বলেন, কিছু না। উপরে বৌদির দিকে তাকাতেই মনে হলো চোখটা কেমন ঘুরে গেল। রাতটা কোনো রকমে পার করে সকালে যখন তারা ডাক্তারের কাছে যাবে সেই সময় রাগিনী বলল, আমারও চোখের অসুবিধা হচ্ছে, আমিও যাব। কিন্তু ডাক্তার চোখ পরীক্ষা করে বলেন, সবই ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তারা শুনে অবাক হয়, কিন্তু ডাক্তারবাবু যখন বলছেন নিশ্চয়ই ঠিক আছে। এইটা ভেবে তারা যখন বাড়ি ফেরে জ্যোতিকা দেবী ওপর থেকে জিজ্ঞাসা করেন, কোথাও গেছিলেন? বিথি দেবী বিরক্ত হয়ে শুধু হুম বলে ঘরে চলে যান। ঘরে গিয়ে দেখেন তার ছোট মেয়ে ও ছেলের চোখের একই অবস্থা। তারা কাঁদতে কাঁদতে মাকে বলে, জেঠিমা এসেছিল আর তারপরই আমাদের চোখগুলো এইরকম হয়ে গেল, খুব কষ্ট হচ্ছে মা। বিথি দেবীরা তখনই ছেলে মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে গেলেন। আবারও ডাক্তারবাবু বললেন চোখ একদম পরিষ্কার। তখন ভাস্কর বাবু একটু রাগত স্বরেই বললেন, এত খারাপ অবস্থা,
তাও আপনি বলছেন পরিষ্কার? ডাক্তারবাবু বললেন সত্যিই কিছু হয়নি, হলে তো আমি ওষুধ দিতাম। অগত্যা তারা বাড়ি চলে আসে। এরপর একদিন ছেলে মেয়েকে রেখে ভাস্কর বাবুরা বাজারে গেলে বাড়ি ফিরে এসে দেখেন যুথিকা দেবী তাদের ঘরে বসে ছেলে মেয়ের সাথে গল্প করছেন। তারা আসতেই তিনি চলে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়লেন। তখন বিথি দেবী একটু জোর করে তাকে চা খাওয়ার জন্য বসান। যুথিকা দেবীও ঠিক আছে বলে বসে শুধু বিড়বিড় করছিলেন। চা খেয়ে তড়িঘড়ি চলে গেলেন। দিন দুয়েক পর থেকে একদিন সন্ধেবেলা বিথি দেবী পুজো করার সময় হঠাৎ দেখতে পান তিনি দরজার বাইরে দাঁড়িয়ে আছেন। প্রথমে ভাবলেন চোখের ভুল, কিন্তু না, উনি স্পষ্ট দেখতে পাচ্ছেন যে তিনি দাঁড়িয়ে তাকে দেখে হাসছেন। এইটা দেখে সে তাড়াতাড়ি ওইখান থেকে চলে আসেন। এরপর মাঝে মাঝে বিথি দেবী নিজেকে দেখতে পায় এবং তার শরীরও আস্তে আস্তে খারাপ হয়। এরই মধ্যে রিমি পড়তে বসে শুনতে পায় খাটের তলা থেকে কে যেন ডাকছে। সে ভয়ে ভয়ে খাটের তলায় তাকাতেই দেখে সেই ওইখানে বসে বসে হাসছে। সে দৌড়ে মার কাছে গিয়ে মাকে সব বলে এবং ওই দিনই ভাস্করবাবু অফিস থেকে ফিরে বলেন উনিও অফিসে নিজেকে দেখতে পাচ্ছিলেন। সব শুনে বিথি দেবী বলেন কোনো একটা ঘটনা ঘটছে। পরের দিন ওনারা মন্দিরে গিয়ে ঠাকুর মশাইকে বললে উনি বলেন আপনারা বাড়িটা ছেড়ে দিন। তখন ভাস্করবাবু বলেন এখনই বাড়ি কোথায় পাবো? তখন মন্দিরে আরেক ব্যক্তি ছিলেন, তিনি বলেন আমি বাড়ি ভাড়া দেব। পুরোহিত মশাই বলেন বাড়ি ছাড়ার আগে তোমরা কোনো গুণিনের কাছে যাও, আমি ঠিকানা দেব। ভাস্করবাবুরা গুণিনের সঙ্গে যোগাযোগ করলে উনি বলেন পরের দিন দুপুরে ওই বাড়িতে তিনি আসবেন। পরের দিন গুণিন একজন পীর বাবাকে নিয়ে বাড়িতে আসার সাথে সাথে হঠাৎ করে বিথি দেবী ও রিমি অন্যদিকে তাকিয়ে কথা বলতে থাকে আর হাসতে থাকে। ভাস্করবাবু তাদের আটকাতে গেলে পীর বাবা ইশারায় না করে। পীর বাবা তার কাজ শুরু করার সাথে সাথে উপর থেকে অদ্ভুত আওয়াজ আসছিল। তখনই পীর বাবা উপরে যেতে চাইলে বিথি দেবী তাকে আটকায়, কিন্তু পীর বাবা বিথিকে ছাড়িয়ে উপরে গিয়ে দেখে যুথিকা দেবী কি সব আঁকিবুকি করছেন আর তার উল্টো দিকে ছায়ার মতো কারা যেন বসে আছে। পীর বাবাকে দেখেই যুথিকা দেবী চিৎকার করতে থাকে তোরা এখন যা, আমি ডাকলে আসবি। সাথে সাথে কয়েকজন সাদা আলখাল্লা পরা, সাদা লম্বা চুল, সাদা দাড়ি উঠে দাঁড়ায়। পীর বাবা যুথিকাকে বলে এরা এখানে কেন? যুথিকা দেবী বলেন এরা আমার পোষা। পীর বাবা বলেন এইটা ঠিক না, এদের ছেড়ে দে, এদের কষ্ট হচ্ছে। যুথিকা দেবী চিৎকার করে না করতে থাকে। তখনই পীর বাবা ঝোলার মধ্যে থেকে কি একটা জল বের করে ছুঁড়তে সেখানটা ধোঁয়ায় ভরে যায়। যুথিকা দেবীও নিস্তেজ হয়ে পড়ে। তখন তারা নিচে এসে দেখেন বিথি দেবী আর রিমিও মেঝেতে পড়ে রয়েছে। ভাস্কর বাবু তাদের বিছানায় শুইয়ে মুখে জল দিয়ে হাওয়া করতে লাগলেন। তারপর পীর বাবা বললেন যুথিকা দেবী ঘরে জিন পুষতেন, ওই জিনকে তাদের ক্ষতি করার নির্দেশ দিয়েছিল। তবে আর কোনো ভয় নেই, তিনি জিনদের মুক্ত করে দিয়েছেন। পীর বাবা তাদের সবাইকে মালার মতন একটা কিছু দিয়ে পড়ে থাকতে বললেন আর বললেন এই বাড়ি ছেড়ে অন্য কোথাও ভাড়া নিয়ে থাকতে। এই ছিল আজকের ঘটনা। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লেগে থাকলে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি রুনিয়া, আপনাদের জানাই শুভরাত্রি।